হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুসলিম উত্তরাধিকার আইনের পাঠ্যক্রম 2-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই, সুনামগঞ্জ। আমার যথারীতি ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়েছে। ইমেল অ্যাড্রেসটিতে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর আপনারা আমার কাছে জানতে পারেন, এবং একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আজকে আমরা বিগত দিনে ইসলামী ফারায়েজটা কী জিনিস, ইসলামী ফারায়েজের মধ্যে উত্তরাধিকারীগণ কারা কারা হতে পারে, এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এবং ফারায়েজ করার সময় যখন আপনি বন্টন করবেন সম্পদ, তখন সেটি কি কি বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, 16টি নিয়ম আমি আপনাদেরকে দেখেছিলাম। আজকে ফারায়েজের যে মূল জায়গাটিতে আমরা চলে যাব। এই জায়গাটির ভিতরেই আপনারা অত্যন্ত উপভোগ করবেন বলে আমি মনে করি। ফারায়েজের সাধারণ 8টি সূত্র রয়েছে। আজকে সূত্রগুলো নিয়ে একটু আলাপ করব, পাশাপাশি এই সূত্রের সাথে সম্পর্ক নিয়ে রেখে আমরা কিছু সমস্যার সমাধান করব। তো চলুন দেখা যাক আমাদের সূত্রগুলো কি। ফারায়েজের সাধারণ সূত্র আছে 8টি। আমরা 1 নম্বর যে সূত্রটি, সেটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা নিসাতে 4 নম্বর সূরা, এখানে আয়াত 11-তে একটি বিষয়ে বলা হয়েছে। সেটি হচ্ছে পবিত্র কোরআনে প্রত্যেক ছেলেকে প্রত্যেক সমপর্যায়ের মেয়ের দ্বিগুণ অংশ দেওয়া হয়েছে। যেটি যেমন ধরুন, প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যার দ্বিগুণ পাবে, প্রত্যেক ভাই প্রত্যেক বোনের দ্বিগুণ পাবে, মৃত ব্যক্তি পুরুষ হলে তার স্ত্রী যা পাবেন, মৃত ব্যক্তি নারী হলে তার স্বামী তার দ্বিগুণ পাবেন। তাহলে আমরা যদি এই বিষয়গুলো আবার একটু লক্ষ্য করি, তার মানে পুরুষ ও নারীর প্রাপ্য অংশের অনুপাত 2:1। তার মানে আমরা 2 আর 1 3 ভাগ যদি আমরা করি, 3 ভাগের ভিতর পুরুষ পাবে 3 ভাগের 2 অংশ, এবং ঠিক সমপর্যায়ের নারী পাবে 3 ভাগের 1 অংশ। আমার মনে হয় এই 1 নম্বর সূত্রটি আমরা সকলেই বুঝতে পেরেছি। 2 নম্বর সূত্রটি হচ্ছে, যদি কোনো মৃত ব্যক্তির পুত্র না থাকে, পুত্র অনেক সময় কেউ কন্যা সন্তান রেখে মারা যেতে পারে, সেক্ষেত্রে একজন কন্যা সন্তান থাকলে একরকম হবে, আবার একের অধিক কন্যা সন্তান থাকলে আরেক রকম হবে। যদি এরকম ঘটনা ঘটে, পুত্র না থাকে, তাহলে এক কন্যা যদি থাকে, ওই এক কন্যা পুরো সম্পত্তির অর্ধেক অংশ পাবে। আর যদি একাধিক কন্যা থাকে, তাহলে সকল কন্যা মিলে 3 ভাগের 2 ভাগ অংশ পাবে। এটাও সূরা নিসায় বলা হয়েছে। এখানে 2-এর ক দিয়ে আমরা 2-এর ক খ দিয়ে দুটো আলাদা করেছি। কন্যার স্থলে বোন বা বৈমাত্রেয় বোনের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য হবে। তবে বৈপিত্রেয় ভাই বা বোন একজন থাকলে 6 ভাগের 1 অংশ পাবে। একাধিক বৈপিত্রেয় ভাই বা বোন থাকলে 3 ভাগের 1 অংশ প্রাপ্য হবে। যদি সন্তানের সন্তান নিম্নক্রম, পিতা দাদা ঊর্ধ্বক্রম না থাকে, তাহলেই সেক্ষেত্রে এই অংশটুকু। আরেকটি অংশ রয়েছে, বৈমাত্রেয় ভাই একজন থাকলে অন্য কোনো ওয়ারিশ না থাকলে সম্পত্তির সম্পূর্ণ অংশ পাবে। একাধিক হলে সম্পূর্ণ অংশ সমভাবে পাবে। যদি ভাই থাকে, অন্য কোনো ওয়ারিশ না থাকে, তাহলে সম্পূর্ণ অংশ ভাই পেয়ে যাবে। যদি 4-5 জন ভাই থাকে, তাহলে 4-5 জন ভাই হলে 4 জন ভাই হলে 4 ভাগ হবে, 5 জন ভাই হলে 5 ভাগ হয়ে সমানভাবে এটি সম্পত্তিটা পাবে। এই হলো আমাদের 2 নম্বর সূত্র। তবে মূল এই বিষয়টি খেয়াল করবেন যে একটি মাত্র কন্যা থাকলে হাফ অংশ পাবে, এবং একাধিক কন্যা 3 জন কন্যা থাকলে সবাই মিলে 3 ভাগের 3 জন কন্যা মিলে 3 ভাগের 2 অংশ পাবে। আর বাকি অংশটুকু অন্যান্য রেসিডুয়ালদের মধ্যে ভাগ হয়ে যাবে। চলে আসে আমরা 3 নাম্বার। সন্তান বর্তমানে স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে। যদি সন্তান থাকে, এখানে খেয়াল বলা আছে সন্তান, ছেলে হতে পারে মেয়ে হতে পারে। সন্তান অবর্তমানে স্ত্রী 4 ভাগ। তার মানে কি, সন্তান যদি যা থাকবে 8 ভাগের 1, না থাকলে সন্তান না থাকলে ঠিক তার ডাবল পেয়ে যাবে। ঠিক এই অংশটুকু ডাবল হচ্ছে এই অংশটুকু। মৃতের যদি একাধিক স্ত্রী বর্তমানে থাকে, ধরুন একজন মৃত ব্যক্তির সে মারা যাওয়ার পূর্বে 3টি বিয়ে করেছিল, তাহলে এই স্ত্রীর অংশ যেটুকু আছে, যতজন স্ত্রী থাকবে এটা সমভাগে ভাগ হয়ে যাবে। তাহলে 8 ভাগের 1 অংশ
ওই একাধিক স্ত্রী থাকলে সব স্ত্রীরা সমান ভাগে ভাগ করে নেবে। সন্তান বর্তমানে স্বামী পাবে 4/1। সন্তান অবর্তমানে স্বামী ঠিক ডাবল। সন্তান থাকলেও 4/1, সন্তান অবর্তমানে জাস্ট এটা ডাবল হয়ে যাবে। স্বামী কিন্তু পাবে, মানে এখানে স্ত্রী মারা গিয়েছে, স্বামী এটা পাবে। একটা জিনিস লক্ষ্য করুন, 3 এবং 4-এর মধ্যে সাধারণ সূত্রটা এখানে কিন্তু ঠিক রয়েছে। দেন সমপর্যায়ে দেখেন, স্ত্রী যদি হাজব্যান্ড মারা গেলে স্ত্রী কিন্তু যতটুকু পেল, আবার স্ত্রী মারা গেলে ঠিক একই ফর্মুলাতে একই বিষয়ে সন্তান বর্তমানে ঠিক এই অংশটুকু ডাবল কিন্তু উনি পেয়ে গেল। তার মানে কি, ছেলেরা সবসময় মেয়েদের ডাবল পেয়ে গেল। ঠিক একইভাবে এখানেও দেখুন, স্ত্রী যা পেত স্বামী তার ডাবল পেয়েছে। দ্যাট মিনস এখানেও আমাদের 1 নম্বর সূত্রটা কিন্তু কাজ করেছে। পুরুষ এবং নারীর দ্বিগুণ পাবে, অবশ্যই পুরুষ নারীর দ্বিগুণ পাবে। সন্তান বর্তমানে আরেকটা এবার নতুন সুন্দর একটা 5 নম্বর, সন্তান বর্তমানে পিতা 6/1, সন্তান অবর্তমানে পিতা বা অন্য অংশীদারদের অংশ বাদে বাকি অংশ সম্পূর্ণ পাবে। দেখুন, সন্তান বর্তমানে পিতা, যদি আপনার ছেলে রেখে আপনি মারা যান তাহলে আপনার বাবা 6/1 অংশ পাবে। আর সন্তান অবর্তমানে যদি সন্তান না থাকে তাহলে পিতা অন্য অংশীদারদের অংশ বাদ দিয়ে পুরোটা পেয়ে যাবে। পিতা পুরোটা পেয়ে যাবে। লক্ষ্য করুন, যদি আর কোনো অংশীদার না থাকে তাহলে পিতাই সম্পূর্ণটা পেয়ে যাবে। যদি সন্তান না থাকে পিতার দিকে চলে যাবে। ধরুন পিতা রয়েছে, আপনার ভাইও রয়েছে, তাহলে পিতাই পাবে, কারণ পিতার কারণে ভাই অংশীদার। আমরা বলেছিলাম আগে এই ফর্মুলাতে, এখানে বলেছিলাম যে দূরবর্তী, এইখানে বলেছিলাম দূরবর্তী বঞ্চিত হবে। এই যে পিতা বেঁচে থাকলে ভাই সম্পত্তি পায় না, কারণ পিতার কারণে ভাই সম্পর্ক হয়েছে। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। চলে আসি আমরা, সন্তান তো বর্তমানে পিতা তো পেল 1/6, এবার সন্তান বর্তমানে মাতা পাবে 1/6, সন্তান অবর্তমানে মাতা 1/3 পাবে। সন্তান না থাকায় মাতার অংশ বেড়ে দ্বিগুণ হয়েছে। লক্ষ্য রাখুন, না থাকায় মাতার অংশ দ্বিগুণ হয়েছে। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে একটা ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমটি আপনারা যারা ভালো বুঝতে পারবেন তাদেরকেই উত্তরাধিকার আইনের এক্সপার্ট হিসেবে বলা যাবে। তো আমি এখানে একটি ব্যতিক্রমের কথা বলা হচ্ছে, একটু লক্ষ্য করলে দেখব যে মাতার পরিমাণটা 1/6 থেকে 1/3 হইল একটা সন্তান বর্তমানে, সন্তান না থাকলে ডাবল হয়ে গেল। তবে 2 বা ততোধিক ভাই বোন থাকলে, মৃত ব্যক্তির ভাই বোন যদি থাকে 2 বা ততোধিক, তাহলে মাতার অংশ আর বাড়বে না, মাতার অংশ 1/6 হয়ে যাবে। এটা বেড়ে আর 1/3 হবে না, অর্থাৎ মাতার অংশ সেক্ষেত্রে 1/6 থাকবে, 1/3 হবে না। পিতা এবং স্বামী বা স্ত্রী বর্তমান থাকলে, পিতা আছে যে মারা গেল, তার স্বামী, ধরে স্ত্রী মারা গেল তার স্বামী থাকলো, অথবা স্বামী মারা গেলে স্ত্রী থাকলো, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর অংশ বাদে যা অবশিষ্ট থাকবে মাতা তার মানে অবশিষ্ট অংশের 3/1 প্রাপ্য হবেন। এটা চমৎকার একটি উদাহরণ। এটা আমরা অঙ্ক করতে গেলে আমরা বিষয়টি খেয়াল করবো। এই বিষয়টি, পুত্রের বর্তমানে ভাই বোন ওয়ারিশ হয় না, মানে আপনার ছেলে জীবিত আছে, আপনি মারা গেলেন, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার বোন আর ভাই পাবে না, কারণ আপনার সব সম্পত্তি আপনার পুত্র পেয়ে যাবে। যদি পুত্র না থেকে কন্যা থাকতো তাহলে কন্যা, ওই যে একাধিক কন্যা, এক কন্যা হলে এইটুক রেখে বাকিটুকু আপনার ভাই বোনের মধ্যে থাকবে। আপনার অঙ্ক করার সময় বিষয়টি ক্লিয়ার করবে। পুত্র কন্যা বা ভাই বোন না থাকলে কেউ নাই আপনার, তাহলে সেক্ষেত্রে দূরবর্তী জ্ঞাতিগণ ওয়ারিশ হবে, দূরবর্তী। তাহলে এই ছিল আমাদের 8টি সূত্র। এই 8টি সূত্র আমরা যদি বারবার খেয়াল করি তাহলে আমার মনে হয় অঙ্ক করা খুব সহজ হবে। তাহলে আমরা একটি অঙ্ক দেখি। সমস্যা 1, একজন মৃত ব্যক্তি তার স্ত্রী এবং পুত্রকে রেখে মারা গেল, তাহলে সেক্ষেত্রে কি পরিমাণে বন্টন হবে? এই অঙ্কটি আমরা এখন করব। আমরা সমস্ত সম্পদকে যদি 1 ধরি, সমাধানটা যদি আমরা এইটুকু খেয়াল করি, সমস্ত সম্পদকে যদি আমরা 1 একক ধরি, তাহলে ফরায়েজের 3 নম্বর সূত্রের আলোকে দেখুন, 3 নম্বর সূত্রটা একটু দেখে আসি আমরা। 3 নম্বর সূত্রটা হচ্ছে, 3 নম্বর হচ্ছে এটি, সন্তান বর্তমানে স্ত্রী পাবে 1/8, সন্তান অবর্তমানে 4/1 অংশ পাবে। তাহলে সন্তান বর্তমানে, তার কি সন্তান রয়েছে দেখি আমরা, হ্যাঁ, স্ত্রীর একটা পুত্র সন্তান রয়েছে, তাহলে পুত্র সন্তান থাকার কারণে সে 1/8 অংশ পেল। 1/8 এটাকে আমরা বলবো পুরাণিক শেয়ারার। পুরাণিক শেয়ারার বলেছিলাম যে কে 4 জন পুরাণিক শেয়ার, আমরা একটু দেখে আসি।
পুরাণিক শেয়ার থেকে পুরাণিক শেয়ার ছিল হচ্ছে এখানে দেখুন নারী অংশীদার 8 জন, স্ত্রী আছে। সেক্ষেত্রে আমরা স্ত্রীকে আমাদের পুরাণিক শেয়ারের ফার্স্ট যেই দিয়ে দিতে হবে, ফার্স্ট 1/8 দিতে হবে। যে বাকি অংশ থাকলো সেটি অবশ্যই পুত্র বাকিটুকু পেয়ে যাবে, রেসিডুয়ারি হিসেবে পুত্র সম্পূর্ণটা প্রাপ্য হবে। 1 বিয়োগ 8/1 7/1 অংশ, 7/8 অংশ, মানে 8/7 অংশ রেসিডুয়ারি পুত্র। ঠিক একই রকম আরেকটি সমস্যা যদি আমরা দেখি, যে মৃত ব্যক্তির স্ত্রী আছে, কন্যা রয়েছে, আর অন্য কোনো ওয়ারিশ নেই, তাহলে ফারায়েজ তৈরি করতে হবে। তো একই রকম এটাকে যদি এক একক ধরি আমরা, তাহলে ফারায়েজের 3 নং সূত্রে লাগে সন্তান যেহেতু রয়েছে, সন্তান এটা পুত্র হোক কন্যা হোক, সন্তান রইলেই স্ত্রী 1/8 অংশ পাবে। আমরা দেখেছি আগের অঙ্কটাতে, এটা পুরাণিক শেয়ার বলা হচ্ছে। যেহেতু মৃত ব্যক্তির আর কোনো ওয়ারিশ নেই, কাজেই বাকি অংশ সম্পূর্ণই তার কন্যা পাবে। যেহেতু ভাই বোন নাই, মৃত ব্যক্তির ভাই নাই, বোন নাই, বাবা নাই, কেউ নাই, সেক্ষেত্রে বাকি অংশ সম্পূর্ণটাই রেসিডুয়ারি হিসেবে কন্যা পাবে। রেসিডুয়ারি তালিকা যদি আমরা দেখি আগের ভিডিওতে, তাহলে সেক্ষেত্রে আমরা রেসিডুয়ারি হিসেবে দেখব যে আসলে মৃত ব্যক্তির কন্যাও একজন রেসিডুয়ারি। আমরা মৃত ব্যক্তির তৃতীয় সমস্যাটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে তৃতীয় সমস্যাটি যদি আমরা দেখি, খেয়াল করবেন যে একজন ব্যক্তি তার স্ত্রী, পুত্র এবং কন্যা রেখে তিনি মৃত্যুবরণ করলেন, আর কোনো ওয়ারিশ তার নাই, এই 3 জন ছাড়া আর কেউ নাই। তাহলে সেক্ষেত্রে কীভাবে বন্টন হবে? আমরা যদি অঙ্কটি দেখি, সমস্ত সম্পদকে আমরা এক একক, প্রত্যেকটা অঙ্ক করার সময় সবগুলোকে এক একক ধরে নেব। মৃত ব্যক্তির সম্পদকে এক একক ধরলে ফরায়েজের 3 নম্বর সূত্রটা আমি দেখিয়েছিলাম, যে পুত্র কন্যা যেই হোক না, সন্তান বর্তমানে স্ত্রী অলওয়েজ 8/1 অংশ পাবে। এটাকে পুরাণিক শেয়ার বা অংশীদার বলা হয়ে থাকে। সন্তান বর্তমানে স্ত্রী 1/8 পাবে, এটা সূত্রটা এই। তাহলে বাকি অংশটুকু রেসিডুয়ারি পুত্র এবং কন্যার মধ্যে ভাগ হবে। বাকি অংশ থাকলো 8/7, যা রেসিডুয়ারি হিসেবে পুত্র এবং কন্যার মধ্যে 2:1 ভাগ হবে। তাহলে 3/2 ভাগ পাবে পুত্র, 3/1 ভাগ পাবে কন্যা। তাহলে পুত্র পাবে আসলে এই যতটুকু বাকি ছিল, এই বাকি অংশটুকুর 3/2 ভাগ গুণ করে দিলে এটা 14/24, কাটাকাটি করলে 2 দিয়ে কাটাকাটি করলে 7×2 = 14, 12×2 7/12। 1 কন্যা ঠিক এই যে 8/7 অংশ ছিল, এই অংশটার 3/1, তাহলে 24/7 অংশ। এই হচ্ছে আমাদের অঙ্কটি, 8/1 7/12 7/24। তো আপনাদের সকলকে 3টি সমস্যা দেখালাম। ভবিষ্যতে আরও কয়েকটি সমাধান দেখিয়ে আমাদের সামনে আরও দেখাবো আপনাদের সামনে। তা আমি আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। বাসায় বাকিগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আজকে উত্তরাধিকার আইনটি আপনার আরও সহজ এবং সহজবোধ্য হবে। আপনাদের সকলকে আবারও অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।